দর্শক রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরআইএফএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয়ে অন্তর্বর্তী বনাম নির্বাচিত সরকারের বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। আমার ডান পাশে আছেন, একেবারে ডান দিকে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। একটি আল জাজিরায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটি বক্তব্যকে ঘিরে আলোচনা সমালোচনা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে মানুষ, এরকম একটি কথা তিনি বলেছেন। এর মাধ্যমে আসলে কি বার্তা পাচ্ছেন? মানে এই লাইনের মধ্যে কি উনি এই সরকার আরও থাকতে চাই সেটি মিন করছেন, নাকি আন্তর্জাতিক মহলকে বোঝানোর চেষ্টা করছেন যে এই সরকারের প্রতি মানুষের আস্থা আছে? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের সম্মানিত আলোচক আহমেদ আজম ভাইকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। সাক্ষাৎকার তো একটু অনেক বড় সাক্ষাৎকার, যেটা একটু দেখার সুযোগ হলো, পুরোটা যদিও দেখার সুযোগ আমি পাইনি। এখন আমার কাছে একটা প্রাথমিক প্রতিক্রিয়া বলতে পারি, এইটার মধ্য দিয়ে আমার বিবেচনায় অনেক বার্তা উনি দেওয়ার চেষ্টা করেছেন বলে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। তার একটা প্রধান বিষয় হচ্ছে যে, এটা আমি সাম্প্রতিক সময়ে বলছি, আরও আগেও একই কথা, এখন যেটা বলবো হঠাৎ করে হয়েছে তা না। অধিকাংশ রাজনৈতিক দল এবং তাদের বক্তব্য অনুযায়ী, বিশেষ করে ঈদের পরে এক ধরনের, আমি অধিকাংশের কথা বলছি, এক ধরনের অভিন্ন ভাষায় এটা পরিষ্কার করে সরকারকে বলিয়ে দেওয়া হয়েছে যে আপনার মনে রাখা দরকার আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনার নামটাই অন্তর্বর্তীকালীন, সুতরাং আপনার প্রধান দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তার জন্যে আর দেরি না করে নির্বাচন কমিশনকে বলে দেন যাতে করে নির্বাচন শিডিউল ঘোষণা করবে। তো উনি দেখবেন যে প্রথম দিকে যে নানা গ্রুপকে দিয়ে নানাভাবে বলানোর চেষ্টা করলো, নতুন 2 ডজন দল হয়েছে তারও বেশি, তার মধ্যে একটা বিশেষ দল তারকে বলার চেষ্টা করলো, কিন্তু আমার বিবেচনায় তাতে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, চিন্তক মানুষ সাড়া দেয়নি। না দিয়ে আমার ধারণা উনি শেষ অস্ত্র হিসাবে এটা উনি ব্যবহার করতে চাইতে পারেন, যে না মানুষ তো চায়। আমি ঠিক মানে ওই আরেকটা হচ্ছে যে এই যে বললো, এই বলার মধ্যে দিয়ে আমরা যে কথাগুলো বলবো, আমরা তো একটা ধারায় বলছি, এবং এই ধারার বাইরে আমাদের প্রধান কাজ হচ্ছে জনগণের সমস্যার সমাধানে আমরা কি করতে চাই সেটা জনগণের কাছে তুলে ধরা। তা দ্বিতীয় পয়েন্টে যাতে না ঢুকতে পারি, ওনার ওই কথার মধ্যে আমরা যাতে আলোচনায় বক্ট হয়ে থাকি, আগে ওই ধরনের ঘটনা ঘটেছে, আমার কাছে মনে হয় সেইটা একটা প্রধান উদ্দেশ্য। এটি একটি দিক। আরও কয়েকটা দিক বিবেচনা করা দরকার, সেটা মনে রাখা দরকার। এই সরকার ক্ষমতায় আসার পর আমরা কিন্তু বারবার বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার আপনি বেশি দূর আগাইতে যেন না, সেটা আপনার দায়িত্বের মধ্যেও পড়ে না। আপনি এই একেবারেই সাম্প্রতিক সময় দেখবেন, আগেও ওনারা করেছেন অনেকগুলো বড় বড় রাজনৈতিক প্রশ্ন, একেবারে দেশের স্বার্থের প্রশ্ন, যেটা কিন্তু ওনাদের করার অধিকার নাই বলে আমরা মনে করি। শুধু ওনার নাই শুধু তা না, আমাকে যদি বলেন এমনকি অনেকগুলো ঘটনা চলে আসে একটা নির্বাচিত সরকার থাকলেও সেই নির্বাচিত সরকার তখন অন্যান্য রাজনৈতিক দল এবং জনগণকে সাথে নিয়ে সেটা করে, কিন্তু দেখলাম উনি সেটা নিজেই কাজটা করার চেষ্টা করছেন ওনার সরকার। আমি বিশেষ করে মায়ানমার এই যে করিডোর দেওয়ার প্রশ্ন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিভিন্ন সময় উনি বিভিন্ন জায়গায় গেছেন, সেখানে কথা বলে সেটা দেখবেন। শুধু তাই না, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এর আগে দেখবেন, যেটা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এটা না, ওনার নিজস্ব ফিলোসফি থাকতে পারে, বক্তব্য থাকতে পারে। আমরা বারবার বলেছি, আপনি যদি আপনার ফিলোসফিকে বাস্তবায়ন করতে চান, বক্তব্য দিতে চান, আপনি রাজনীতির অঙ্গনে আসেন, জনগণের কাছে যান, জনগণ ভোটে নির্বাচিত হলে করবেন। তো উনি তো এর আগে আসতে যেয়ে নিজেকে কুইট করে চলে গেছেন, সেটা ওনাকে মনে করিয়ে দিচ্ছি, কিন্তু সেটা নিয়ে আমার কোনো বক্তব্য না, উনি মাঠে আসুক। যেমন দেখবেন উনি ওনার 3 তত্ত্ব ফেরি করছেন, ক্ষুদ্র ঋণ তত্ত্বের ফেরি করছেন, এবং এইটা আজকে কেনা জানি যে আমাদের দেশে কিন্তু একটা বড় ডমিনেট করতেছে বিদেশি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি বঙ্গোপসাগর ওই অঞ্চলকে ঘিরে। তাদের যে প্রধান কাজ, এবং সেইখানে চীনের এক ধরনের ভূমিকা আছে, ভারত এক ধরনের আধিপত্য চায়, আমেরিকার একটা চায়, এবং আলটিমেটলি বাংলাদেশকে একটা নতুন ধরনের সংকটের মধ্যে নিয়ে আসতে চায়। সেটা দেখবেন বিভিন্ন সময়ে নানাজন নানা কথা বলেছে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে এইসব আলোচনার মধ্য দিয়ে তিনি আমাদের প্রকৃতপক্ষে খুবই দুঃখিত,
যে নির্বাচনকে বিলম্বিত করার কাজটা শুধু না, আমাদেরকে নতুন একটা সংকটের দিকে নিয়ে যাওয়ার কাজটা করছেন। এবং আমরা যে এই গণঅভ্যুত্থানের পরে আমরা যে একটা গণতন্ত্রের যাত্রা, এটা একদিনেই শেষ হবে না। একটা ভোট হয়ে গেলে গণতন্ত্র হয়ে যাবে, নট দ্যাট। কিন্তু এই যাত্রা যে যথাযথভাবে করতে চাই, শহীদের মর্যাদা সংরক্ষণ করে, এত যে লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনে একটা অভূতপূর্ব সাড়া দিয়ে করলো, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে যেতে চাই, আমি দেখতে পাচ্ছি সেটার বিপরীতেই ওনার অবস্থান ঘোষণা করছে বলেই এই সাক্ষাৎকারে কতকগুলো কথা এবং কতকগুলো জিনিস উনি চোখের সামনে নিয়ে আসছেন। কিন্তু আমার বুঝ হচ্ছে যে এটা উনি মনে করতে পারেন যে মানুষের চোখে ধুলা দেওয়ার জন্য আমি কতকগুলো কথা বললাম, এবং পক্ষের কিছু মানুষ এবং বিদেশি আধিপত্য শক্তি, তারা তো আপনার এইখানে আমি একাধিকবার বলে গেছি আমরা, যে তারা কিন্তু তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দুর্বল সরকার চায়। এবং মনে রাখবেন, নির্বাচিত সরকার সেটা যতক্ষণ আমার পছন্দ না হইতে পারে, আপনার অপছন্দ হইতে পারে, দুর্বলও হইতে পারে, কিন্তু অনির্বাচিত সরকারের থেকে ওই নির্বাচিত সরকারের কিছুটা স্বচ্ছতা, জবাবদিহিতা, অন্য কাজ থাকে। কিন্তু ওই বিদেশি আধিপত্যবাদী শক্তি তারা কিন্তু দুর্বল সরকার চায়। সুতরাং ওনার কথায় এই ধরনের কেউ কেউ খুশি হয়ে ওনাকে একটা দীর্ঘমেয়াদী ক্ষমতায় রাখার জন্য একটা প্রচেষ্টা নিতে পারেন। কিন্তু আমি মনে করি এইটা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এবং উনি যতটুকু মানুষের মধ্যে, যতটুকু ওনার ব্যক্তিগত ইমেজ, কারণ সাধারণ মানুষ তো অত রাজনীতির ঘোর বোঝে না, উনি কি পুঁজিবাদের দেশের সমাধান করতে চায়, আমরা সমাজতন্ত্র সমাধান করতে চাই, এই যে বড় ডিফারেন্স মানুষ কিছুটা বোঝে না। মনে করেছে আচ্ছা ঠিক আছে, উনি একটা নোবেল বিজয়ী, হয়তো একটা ভালো কাজ করে যাবে। তা আমরা কিন্তু বলেছি যে আপনার সাথে আমাদের পলিটিক্যাল অনেক ডিফারেন্স আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, আপনি অন্তর্বর্তীকালীন কাজটা ভালোভাবে করেন, তাতে আপনি যাতে মানুষের কাছে একটা উদাহরণ হিসাবেও থাকবেন, সেটা আমরা চাই। নানা দুর্বলতা সত্ত্বেও, যেমন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব আছেন, সেইটুকুই। কিন্তু উনি এখন যে কাজগুলো করছেন, আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি যে আলটিমেটলি আমাদেরকে নতুন একটা সংগ্রামের বাতাবরণ রচনা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ আপনি দেখবেন একদিকে ওই কথা যখন বলা হচ্ছে, আপনি আদালতে মানুষের নিশ্চয়তা নেই। আপনি দেখবেন ওই যে বললাম যে বড় বড় সিদ্ধান্তগুলো হচ্ছে, আপনি দেখবেন যে অনেকগুলো মানুষ যে বলা যায় তাদের পক্ষে অবস্থান নিয়ে প্রকৃতপক্ষে নির্বাচনী গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এটা তো কোনোভাবে আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান। এটার মধ্য থেকে এই সরকারের থাকতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় কিনা এই বক্তব্যের মধ্যে দিয়ে? একই সঙ্গে উনি বলেছেন যে নির্বাচন কোনোভাবে জুনের পরে যাবে না, সেটিও ওই সাক্ষাৎকারের মধ্যেই বলেছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সহকর্মী রহিন হোসেন প্রিন্স। স্বাগতম সম্মানিত দর্শক। আল জাজিরার এই সাক্ষাৎকারে শুধু আমি নই, আমার মনে হয় যে বাংলাদেশের সচেতন মহলের সকলেই বিস্মিত হয়েছে, অবাক হয়েছে, এবং কোটি কোটি মানুষ হতাশ হয়েছে। কারণ আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্য উচ্চতায় মাপি, নির্মোহভাবে মাপি। তার ভেতরে মোহ আছে এ চিন্তাটা আমরা করি না। আমরা তাকে ফুলেল শুভেচ্ছায় বিদায় দিতে চাই। তিনি একটি অন্তর্বর্তীকালীন, প্রিন্স খুব চমৎকার বলেছে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নির্বাচিত সরকারের প্রধান নয়। তো আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি যে এমন কথা তিনি কখনো বলবেন না যে কথায় তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। কিন্তু কালকে আল জাজিরার বক্তব্য রীতিমতো আমাদেরকে বিস্মিত করেছে, আর উনি বিতর্কিত হয়েছেন। একদিকে বলেন ডিসেম্বরের মধ্যে অল্প সংস্কার হলে, ডিসেম্বরে বেশি সংস্কার হলে জুনে, আমরা অল্প সংস্কার আর বেশি সংস্কার বুঝি না। ওই যে অল্প গণতন্ত্র বেশি গণতন্ত্র ফ্যাসিবাদের আমলে শুনেছি, আবার শুনেছি উন্নয়ন আগে গণতন্ত্র পরে। এই সমস্ত কথাবার্তা আমাদেরকে বিস্মিত করে, জনগণকে বিভ্রান্ত করে। আমরা সেটা এই সরকারের কাছে প্রত্যাশা করি না। আরে জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা কি?
জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাই তো গণতন্ত্রে ফেরা, জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাই তো নির্বাচিত সরকারে ফেরা, নির্বাচিত সংসদে ফেরা, জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাই তো যে সংস্কার শুরু করে যাতে করে সেই সংস্কারের মধ্য দিয়ে দেশটা সমৃদ্ধির পথে যায়, গণতন্ত্র আর কোনোদিন কোনো ফ্যাসিবাদ এসে মুখ থুবড়ে ফেলতে না পারে, এটাই তো জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা। ওই ইন্টারভিউতে উনি বলেছেন যে মানুষ এখনো অধৈর্য হয়ে ওঠেনি, মানুষ এখনো মনে করে অন্তর্বর্তীকালীন সরকারই তাদের জন্য সবচেয়ে ভালো সমাধান। এখন পর্যন্ত দেশে এমন কোনো সংকট দেখা দেয়নি যেখানে কেউ এখনই নির্বাচন চাচ্ছে বা আমাদের সরিয়ে দিতে বলছে। দেখুন, মানুষ অধৈর্য হয়ে উঠেনি, উনি যে কথাটা বললেন, আমিও তো ওনার কথা বলি, আমরা কি অধৈর্য হয়ে উঠেছি? আমরা কি এখনই নির্বাচন চাই? আমরা তো নির্বাচন চাই ডিসেম্বরে, এখন থেকে আরো 8 মাস পর, এবং এই 8 মাসে প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয় সকল সংস্কার সম্ভব, এবং বাকি সংস্কারগুলো চার্টারে থাকবে। আমরা নির্বাচিত সংসদে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব। কাজে উনি কি চান যে মানুষ অধৈর্য হয়ে উঠুক? উনি কি চান যে মানুষ ওনার বিদায় স্লোগান দেখ? আমরা কিন্তু চাই না। উনি যে কথা বলেন আমরা কিন্তু সেটা চাই না। আমরা চাই যে উনি একজন সম্মানী লোক, আমাদের একমাত্র নোবেল বিজয়ী, উনি সম্মানের সাথে বিদায় নেক। উনার বিদায়টা হবে সম্মানের, কোনো অধৈর্য হারা যেন জাতি এবং রাজনৈতিক দলগুলো না হয়। উনি যদি সেটাকে পুঁজি করে আমাদেরকে বা জাতিকে অস্থির করতে চান, তাহলে তো আমাদের বলার কিছু নেই। দেখুন, এই গণতন্ত্রের জন্য এবং নির্বাচনের জন্য আমরা কিন্তু গত 15 বছর রাজপথে লড়াই করেছি, রক্ত দিয়েছি। ভাই, যেটা হচ্ছে যে উনি তো এটাও বলেছেন যে মানে একই কথাই, জুনের বাইরে নির্বাচন যাবে না, ডিসেম্বরের মধ্যে কম সংস্কার হলে নির্বাচন, জুনের মধ্যে একটু বেশি হলে জুনের মধ্যে নির্বাচন, একই কথাই বলেছেন, এবং বলেছেন জুনের বাইরে কোনোভাবে যাবে না। এর আগে উনি বলেছেন। তাহলে এই লাইন নিয়ে আসলে সমালোচনা হচ্ছে কেন? এই কথাগুলো বলার প্রয়োজনটা কি? এই জন্যই সমালোচনা হচ্ছে যে তাহলে আগের কথাগুলো বলার প্রয়োজন কি? যে মানুষ তো এখনো অস্থির হয়ে ওঠেনি, কেন অস্থির হয়ে উঠবে? এই ধারণাটাই ওনার মধ্যে জন্ম নিল কেন? আমরা তো অস্থিরতাটা চাই না, আমরা তো ওনার সম্পর্কেও অস্থিরতা চাই না, সমাজ এবং রাষ্ট্রে নতুন অস্থিরতা তৈরি হোক এর একটাও চাই না। তাহলে ওনার ভেতরে এটা কাজ করছে কেন এবং উনি এটা প্রকাশ করছেন কেন? এটা কিন্তু আমাদের কাছে একদম বোধগম্য নয়। যে সরল সোজা ভাষায় আমরা বলেছি যে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমরা ওনাকে নিয়ে গর্ব করি, আমরা ওনাকে সম্মান করি, ওনার মধ্য দিয়ে, ওনার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরতে চাই, এবং যে গণতন্ত্রের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ দেশ আমরা গড়তে চাই, সেখানে ওনাকে ফুলেল শুভেচ্ছায় বিদায় দিতে চাই। সেখানে উনি একদিকে বলবেন যে অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুলাই, আবার বলবেন মানুষ তো অন্তর্বর্তী সরকারের উপরে এখনো অস্থির হন নাই, মানুষ তো এখনো এটা মনে করছে না। কেন মনে করবেন? উনার কথাগুলো বিতর্কের জন্ম দেয়। এই বিতর্ক আমরা চাই না, এবং আমরা কখনোই এই সরকার আমরা বসিয়েছি, এই সরকার মাঠের রাজনৈতিক দলগুলো যারা 15 বছর ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আন্দোলন করে এই অভ্যুত্থানের মূল বিষয় তৈরি করেছি, আমরা চাই উনাকে ফুলেল শুভেচ্ছায় বিদায় দিতে। কোনো বিতর্কের মধ্যে উনি যাক আমরা চাই না। এখন উনি যদি সেই বিতর্কে যান তার দায়ও আমরা নিতে পারবো না। একটা বিরতি নিয়ে আসছি প্রিন্স ভাই আপনার কাছে। ছোট্ট বিরতির সময় হচ্ছে। জনতন্ত্র গণতন্ত্রে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন। আমরা কথা বলছিলাম নির্বাচিত বনাম অন্তর্বর্তী সরকার। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন রহিন হোসেন প্রিন্স। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে কিনা সেই প্রশ্ন ছিল আল জাজিরার ওই সাংবাদিকের পক্ষ থেকে। সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন এটি অনেকটা দলের সিদ্ধান্তের উপর নির্ভর করে, আর আওয়ামী লীগ এখনও কোনো ঘোষণা দেয়নি, তবে নির্বাচন কমিশনের ভূমিকাও এখানে বিবেচ্য। আবার অন্য দলগুলো হয়তো দাবি করতে পারে যে আওয়ামী লীগ বর্তমান আইনের অধীনে নির্বাচনে অংশ নিতে পারবে না। না, শোনেন, আমি ওই কথা নিয়ে সামান্য মন্তব্য করে এর অন্যান্য বিষয়ে 3টা প্রশ্ন একটু এখানে তুলতে চাই। প্রথম কথা এটা হচ্ছে যে
এত বড় একটা হত্যাকাণ্ড ঘটল, সেই হত্যাযজ্ঞের বিচার কি আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন? অন্ততপক্ষে আমরা তো এরকম চোখের সামনে তো দেখতে পাচ্ছি না। বরঞ্চ অনেকগুলো মামলা এমনভাবে তৈরি করা হয়েছে যে যেখানে বাদী এসে বলছে যে আমি তো চিনিও না, এ করি না, সে করি না, তার মানে মামলাটা আলটিমেটলি দুর্বলের জায়গায় চলে গেল। আমরা বাম জোটের পক্ষ থেকে লিখিতভাবে বলেছিলাম যে এইটাকে বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার করেন, কিন্তু দেখেন বিতর্কিত জায়গায় বিচার শুরু করলো। ৭১-এর ঘাতকদের যেখানে বিচার হয়েছে, এমন লোককে প্রধান এই নিয়োগ দিল কৌশল, তিনি ওই যে ৭১-এর যে বিচার ছিল তার এটা ছিল। আমরা কিন্তু এটা ওনাকে বলেছিলাম যে এই ধরনের বিতর্কিতগুলো করলে আপনি কিন্তু যে এখনই একটা বিচার আচার যেটা করা দরকার সেটা কিন্তু দুর্বল হবে। তা আমি মনে করি ওনার বরঞ্চ বলা উচিত ছিল যে আমরা তো এই বিচারের কাজ এই করছি, তো সেটা হলেই কিন্তু আপনি অটোমেটিক্যালি কোন পথে যেতাম সেই পথটাই পরিষ্কার দেখা যেত। সুতরাং এইটা না বলেই কোনো কথা বলা, সেটা আলটিমেটলি যে গণ অভ্যুত্থানের পরে মানুষ যে আকাঙ্ক্ষা করেছিল সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান বলে আমি মনে করি। এবার আমি ছোট ছোট করে আগের আলোচনায় 3টা পয়েন্ট ছোট করে বলি। একটা হচ্ছে সংস্কারের কথা। প্রথমে দেখেন উনি কম সংস্কার বেশি সংস্কার, এখনো কিন্তু আমরা বারবার ডিমান্ড করেছি যে আপনি সংস্কার নামে কি কি চান করতে, তার মধ্যে কম সংস্কার কি বলেন আর বড় সংস্কার কি বলেন। এখন কি বলেছে আমি জানি না, আপনি সাংবাদিক জানেন কিনা। তাহলে যেটা আমরা ঐক্যমত্য কোনটা হয়েছে ওনার সাথে, যেটা আমি এখন না গত বছর 5ই অক্টোবরের কথা বলতে পারি, যে আলোচনাগুলো অলরেডি বিভিন্ন দল বলে, ওনার যে কমিশনকে দায়িত্ব দিয়েছে কাগজ কলম দেখে যদি টিক চিহ্ন দেয় যে এই পয়েন্টগুলোতে আমাদের ঐক্যমত্য আছে, তাহলে আপনি দেখেন কয় মিনিটের দরকার বা কয় ঘন্টার দরকার আপনি পাবেন। আর এটা তো ওনার সাথে আমাদের কথা হয়েছে, যেগুলোতে ঐক্যমত্য নেই সেটা এখন আলোচনা করা যাবে না, তাহলে কিন্তু করা যেত, সেটা করছে না। আরেকটা জিনিস পরিষ্কার করে দেশবাসীকে এবং সবাইকে মনে রাখা দরকার, সংস্কার হচ্ছে প্রতিদিনকার ব্যাপার এবং এই কাজ কারা করতে পারে? অনির্বাচিত সরকার কিন্তু বেশি কিছু করতে পারে না, কারণ তার তো একটা লিগ্যাল পজিশন নেই, লিগ্যাল পার্লামেন্ট নেই। এটা করতে পারে হচ্ছে নির্বাচিত সরকার। তবে অতীত দিনের অভিজ্ঞতা আছে, অনেকে করে নাই, তার জন্য 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে মানুষকে সচেতন হতে হবে, আর একটা সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তো উনি সেই কাজটাই করলে কিন্তু আলটিমেটলি সংস্কারের কাজটা করার দিকে আগাতো। এটি একটা গেল। এবার আরেকটা প্রশ্ন, ওই যে বললেন এখানে যে উনি বলছেন যে এমন কোনো সংকট দেখা দেয়নি যে এটা করতে হবে। আমি তো একটু উল্টা কথা বলি, বরঞ্চ এই যে বিভিন্ন গ্রামে গঞ্জে বা অন্য জায়গায় যখন যাই, মানুষ অন্ততপক্ষে আমাকে তো বলে, আমাদেরকে অভিযুক্ত করে যে ভাই এত ঘটনা ঘটতেছে, আপনারা বোধহয় একটু কণ্ঠ কম কম বলছেন, নির্বাচিত সরকার হলে যেভাবে বলছেন। আমি হ্যাঁ, এটা কারেক্ট, কারণ যেহেতু এটা একটা অনির্বাচিত সরকার, তাকে সব রেসপন্সিবিলিটি আমরা দিতে চাই না বলে বলি না। আপনি দেখেন, আপনি আজকে দেখলাম কোন টেলিভিশনে খবর বেরিয়েছে, দারিদ্র অবস্থা কি বাংলাদেশে, কিন্তু দারিদ্র অবস্থার অগ্রগতি নাই, বরঞ্চ অধোগতি। আপনি এখানে মুদ্রাস্ফীতি কমিয়ে এটা ঠেকানোর কথা, কিন্তু আপনি দেখবেন কোনো ভূমিকা দেখতে পাচ্ছেন। এখন এই সরকারকে কি বলবো, অন্তর্বর্তীকালীন সরকার, তার তো নির্দিষ্ট লক্ষ্য নাই। ধরুন এক্স নামক একটা সরকার যদি গভর্নমেন্টে থাকতো, আমরা কিন্তু তখন অভিযুক্ত করতাম যে এক্স গভর্নমেন্ট তোমার নীতির কারণে এটা হচ্ছে। তাহলে আপনি এইটা দেখেন, দ্রব্যমূল্য বলেন, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, বিদেশি আধিপত্যবাদের অবস্থা দেখেন, আপনি মামলা, এই যে অপতৎপরতা দেখেন, মানুষের কাছে অন্য জায়গাগুলো দেখেন। আপনি দেখেন মুক্তিযুদ্ধকে যেভাবে বিতর্কিত করা হচ্ছে। কয়দিন আগে চাঁপাইনবাবগঞ্জে একজন মুক্তিযোদ্ধা যখন বক্তৃতা করে বলছিলেন, তাকে কিন্তু জামাত ইসলাম নামিয়ে দিল। তা আপনি তো কোনোটাই তো সামলাচ্ছেন না। তাহলে আপনি যে পারছেন না কথাগুলো, এইগুলো নিয়ে আমরা এখনো আন্দোলনে নামিনি। সেইটা যদি মনে করেন তাহলে তো আমাকে আপনার প্রতি করুণা করা ছাড়া থাকবে না। আর একটা ছোট্ট কথা বলি, এই যে মানুষের কথা বলছেন, তা আমি জানি না এই মানুষের পর্যায়ে বিএনপি বা কমিউনিস্ট পার্টি আমরা পড়ি কিনা। তা আমাদের কি ভাই 2-4টা লোক নেই? আমাদের দলের লোক ছাড়া কি মানুষ না? তো এই মানুষের ভাব তো আপনি তো করেন বলে মনে হয় না। আমার লাস্ট এই পয়েন্টে বলি, আমার কাছে মনে হচ্ছে যে কথাকে, এটাও আমি বলি, যদি আমি এটা ভুল প্রমাণ হয় আমি খুশি হব, এই জন্য আগেই বলে নিলাম। এখন আমি যেটা বলবো, আমি চাই আজম ভাই আমার এই কথাটা ভুল প্রমাণ হোক, তাহলে আমি খুবই খুশি হব। ওই যে সব ওদের অন্যদিকে বলছেন যে কোনো অসুবিধা নেই, আমরা তো জুনে নির্বাচন করবই বলছি। আমার কাছে অনেক সময় অনেক অ্যাপ্রোচ এমন মনে হয় যেইটা বলে ডিসেম্বর থেকে আরো এমন কালক্ষেপণ করা হবে, তখন কিন্তু নতুন ধরনের সংকট হবে, তখন বলা হবে যে আলটিমেটলি জুলে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নাই। আপনি রাখাইন এবং এই অঞ্চলকে ঘিরে আপনি যে করিডোর দেওয়ার নামে যে কথা বলছেন, আর একটা দল যেখানে বললো এটা আলাদা রাষ্ট্রের কথা বললো, তা আপনি যদি ওইরকম একটা জায়গায় যে ওইখানে নতুন করে যুদ্ধ উন্মাদন এবং অন্য কাজ করেন, আর সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি তার স্বার্থকে ধরে, যেটা অনেক আগে থেকে চেষ্টা করছে, এটা হঠাৎ করে না, তারা সেই কাজটা করে, আপনি কি তখন ইচ্ছা করলে সেই একটা নির্বাচনী পরিবেশ আনতে পারবেন? তখন আপনি তো অন্য গান গাইবেন, অন্য কথা বলবেন, তখন দেখবেন আপনি আমিও আমার কাছে কোনো অন্য সুযোগ থাকছে না। কিন্তু আমি আবারও বলছি, যদি এটা ভুল প্রমাণিত আমি খুশি হব, কিন্তু বলছি ওয়াই জুন,
এই কাজ কি করবে না করবে নির্বাচিত সরকার জনগণকে আস্থায় নিয়ে করবে। আপনার দায়িত্ব এটা না, দয়া করে এটা করতে যায়েন না। সেটা করতে যেয়ে আরেকটা নতুন যে সংকট সৃষ্টি করবেন, সেই সংকট, ওই কথা আমি রিপিট করছি, যেটা আমাদের গণ অভ্যুত্থানের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে। এবং এই দায় আমি জানি না কয়দিন পরে কারা নেবে। আমরা তো কমিউনিস্ট পার্টি এই দায় সবটা নেব না, অলরেডি আমরা বলে দিছি যে আপনার সব কাজের দায় আমরা নিতে পারবো না। কিন্তু এখন বিএনপি কতটুকু করবে না করবে তাদের ব্যাপার, অন্যরা কি করবে তাদের ব্যাপার। তখন আমরা মনে করি জনগণের অবস্থান থেকে আমরা যে কথা বলেছি যে জনগণকে আস্থায় নেন, তাদের উপরে ছেড়ে দেন। না হলে আগের সরকার, পতিত সরকার যেরকম বলেছিল যে দীর্ঘ সময় ক্ষমতা থাকতে হবে, অল্প কি বলে ভালো উন্নয়ন চাইলে কম গণতন্ত্র, সে আপনি নতুন ধরনের ওই ধরনের কর্তৃত্ববাদী কথায় যাচ্ছেন, যার অনিবার্য পরিণতি কি হবে এটা রাজনীতির যে কোনো ছাত্র বলতে পারে। আমরা সেই জায়গায় যাক এটা চাই না। আমি তো এই সরকারের মানে ফোকাস কি দেখছেন এখন? ফোকাস কি, এই কোন সরকারের দিকে গুরুত্ব বেশি সরকারের মনে হচ্ছে? এই সরকারের যা ফোকাস দেখছি, সংস্কারের নামে নির্বাচিত সরকার থেকে দেশটাকে দূরে রাখা, এইটাই আমি দেখছি। আর এই যে একটু আগে যেটা বললেন করিডোর, এই করিডোর দেওয়ার আগে ভেবে দেখতে হবে যে আমি করিডোর দেবার এখতিয়ার আমার আছে কিনা, আমার জনগণের ম্যান্ডেট আছে কিনা। সরকার তো মনে করছে সরকারের ম্যান্ডেট আছে। আমার কি করে ম্যান্ডেট থাকে? কবে ইলেকশন হলো? নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের সিদ্ধান্ত কে তাকে নিতে বলেছে? কয়েকটি রাজনৈতিক দলের সাথে কথা হয়েছে? এ নিয়ে কোনো গোলটেবিল, জাতীয় গোলটেবিল বসেছে কিনা? জাতির কোনো কনসেনসাস আছে কিনা এ নিয়ে? এগুলো চাইলাম আর হয়ে গেল। এগুলো তো এটা কোনো ব্যক্তি পর্যায়ে না, এটা তো রাষ্ট্রীয় পর্যায়ে। আমি ইচ্ছা করলেই কিন্তু এককভাবে কিছু করতে পারি না। যে পদক্ষেপটা নেওয়া হয়েছে এটা সাংঘাতিক রকমের গণবিরোধী, দেশবিরোধী একটা পদক্ষেপ। এই পদক্ষেপ নেওয়ার আগে নির্বাচিত সংসদে বিস্তারিত আলোচনা হবে এবং দেশের মঙ্গল অমঙ্গল, এগুলো সুবিধা অসুবিধা, এগুলো চিন্তা ভাবনা করে তো এই সিদ্ধান্তগুলো নিতে হবে। এখন আমার কথা হলো এটাই যে প্রিন্স যেটা বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি? অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নির্বাচনের মধ্য দিয়ে। এর আগে যে প্রয়োজনীয় কিছু কাজ করা, সেই প্রয়োজনীয় কিছু কাজ, এরকম ম্যান্ডেট তো জনগণ দেয়নি যে আপনি মানে অনিশ্চিত সময়ের জন্য ক্ষমতায় থাকবেন আর এই ধরনের করিডোর বা এই ধরনের কোনো মেজর সিদ্ধান্ত আপনি নেবেন, এটা তো হয় না। অতএব আমরা তাহলে কি না বুঝে নিচ্ছে, মানে আপনাকে মনে হয়? না বুঝে নিচ্ছে তা বলবো না, বুঝে নিচ্ছে তা বলবো না, কিন্তু এই সিদ্ধান্তগুলো অবৈধ, এই সিদ্ধান্তগুলো দেশ বিরোধী, এই সিদ্ধান্তগুলো নেবার এখতিয়ার একমাত্র নির্বাচিত সরকারের আছে এবং সে নির্বাচিত সরকারও নির্বাচিত সংসদে ব্যাপক আলাপ আলোচনা করে একটা জাতীয় ঐক্য তৈরি করে এত বড় সিদ্ধান্ত নিতে পারে, তার আগে নয়। কাজেই আমি মনে করি যে আমরা কি আবারও একটা অনিশ্চয়তার বাংলাদেশে যাচ্ছি? আমরা তো অনিশ্চয়তার বাংলাদেশে যেতে চাই না, আমরা নিশ্চয়তার গণতান্ত্রিক বাংলাদেশে যেতে চাই। কিন্তু আজকে এই খবরে সারা দেশের মানুষই কিন্তু অনিশ্চয়তায় পড়ে যাবে, বিশেষ করে যারা সচেতন মহল, যারা দেশকে নিয়ে ভাবেন। এটা কিন্তু একটা বড় ধরনের বিপজ্জনক সিদ্ধান্ত হচ্ছে বলে একটা পারসেপশন তো এখনো আপনি দেখছেন যে এই সরকার আরো কিছুদিন থাকুক, সোশ্যাল মিডিয়া বলেন, মানুষের গল্প আড্ডায় বলেন, এই পারসেপশনটাকে মানে কিভাবে দেখেন? দেখুন, সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঈদের পরে যেভাবে এই সরকার কিছু ইউটিউবার, কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সার তৈরি করছে এবং তারা যেভাবে এই সরকারের গান গেয়ে বেড়াচ্ছে,
এটাও কিন্তু এক ধরনের বিপজ্জনক। যে অন্তর্বর্তীকালীন সরকারের জারি এভাবে কিন্তু আমরা অতীতে দেখিনি, না জাস্টিস শাহাবুদ্দিন সরকারের দেখেছি, না জাস্টিস হাবিবুর রহমানের দেখেছি, না জাস্টিস লতিফুর রহমানের দেখেছি। এই যে এগুলো কিন্তু উদ্দেশ্যমূলক, এগুলো কিন্তু খুব ভালো ইঙ্গিত বহন করে না দেশের। রাজনীতিবিদদের প্রতি ট্রাস্ট করছে না মানুষ, বিষয়টা এরকম? আমি তো মনে করি যে একটা রাষ্ট্রের যদি কিছু করে সেটা রাজনীতিবিদরাই করবে। ব্যর্থতাও রাজনীতিবিদদের, সফলতাও রাজনীতিবিদদের। কিন্তু এই বারবারই যেভাবে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে সেটা রাজনীতিবিদ না, সেটা দেশকে বিরাজনীতিকরণের জন্য ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র ব্যবস্থা। যেমনি এরশাদ, সে রাজনীতিবিদ না, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল। শেখ হাসিনা রাজনীতিবিদ হিসেবে করেনি, ফ্যাসিবাদী সরকার হিসেবে করেছিল। কাজেই মনে রাখতে হবে, রাষ্ট্র যতদিন থাকবে রাজনীতিকদের নেতৃত্বেই রাষ্ট্র চলবে, কোনো অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চলবে না। এই জিনিসগুলো আমরা বুঝি এবং এজন্যই আমরা বলি যে এই অনিশ্চয়তা থেকে আমরা নিশ্চিত বাংলাদেশে যেতে চাই, নির্বাচন চাই। আপনি দেখুন ইতিমধ্যেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রেডিট লিমিটে কিন্তু নিচে নেমে গেছে বাংলাদেশ, ইতিমধ্যেই নিচে নেমে গেছে। আপনি দেখেন বিদেশি বিনিয়োগের জন্য যে 4 দিনব্যাপী সামিট হলো, সেই বিনিয়োগকারীরা অনেক কথার ফুলঝুরি দিয়ে বাংলাদেশ থেকে চলে গেছে। তারা কিন্তু আয়োজন করছে যে যখন নির্বাচন হবে নির্বাচিত সরকারের আমলে তারা এসে তাদের এই বিনিয়োগগুলো করবে। এই সরকারের আমলে করবে এরকম কিন্তু কোনো ইঙ্গিত তাদের কাছ থেকে পাওয়া যায়নি। তার মানে বিনিয়োগ নেই, ইন্টারন্যাশনাল রেটিং কমে যাচ্ছে, আমাদের আপনার বাজার ব্যবস্থা আবারও খারাপের দিকে যাচ্ছে। তারপরে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায় কারা? এই সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা যারা গণতন্ত্রে ফেরার বাধা সৃষ্টি করতে চায়, যারা নির্বাচিত সরকারে যেতে বাধা সৃষ্টি করতে চায়, যারা জনগণের ভোটকে ভয় পায় তারা। এই যে আমি আজকে কথা বলছি, দেখবেন যে ওই সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা, ওই ইউটিউবাররা আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। আমি দেখেছি অনেক জায়গায় আমার বক্তব্যকে তারা এরকম করছে। এগুলো দেশের জন্য খুব বিপজ্জনক, এগুলো গণতন্ত্রের জন্য বিপজ্জনক। আমরা এগুলো যদি চিন্তা না করে বিশেষ উদ্দেশ্যে আমরা এগুলো করতে থাকি, তাহলে আমরা কি সারা জীবন লড়াই করব? আমরা কি একটা সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাব না? এই যে অল্প গণতন্ত্র, অল্প সংস্কার বেশি সংস্কার, এখানে অল্প সংস্কার বেশি সংস্কারের বিষয়টা আসবে কেন? অন্তর্বর্তীকালীন সরকার একটা অত্যাবশ্যকীয় সংস্কার করতে পারবে। বেশি সংস্কার কি করতে পারবে? বেশি সংস্কারের জন্য সংসদ দরকার, বেশি সংস্কারের জন্য নির্বাচিত সরকার দরকার। এগুলো কে না বুঝে? এখন বুঝেও যদি আপনি না বুঝার ভান করেন এবং দেশটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেন, তাহলে এই দেশের মানুষ তো ফ্যাসিবাদকে বিদায় করেছে, ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, স্বৈর শাসককেও বিদায় করেছে আন্দোলনের মধ্য দিয়ে। তাহলে কি আবারও আন্দোলন করতে হবে? আবারও এই দেশে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে? আবারও কি নতুন ফ্যাসিবাদ বা নতুন স্বৈরতন্ত্র জন্ম নেবে? আমরা চাই না সেটা। অনেক ধন্যবাদ। পরিষ্কার কথা, আমরা চাই না। জি, ছোট্ট একটা বিরতির পরে ফিরছি। দর্শক কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক আবারও স্বাগত আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান, রহিনুসান প্রিন্স। নির্বাচন যদি ধরেন দেরি হয়, সেটির ইম্প্যাক্ট কি? একই সঙ্গে একটু বলতে চাই, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এখন ঠাকুরগাঁয়ে আছেন, তিনি দেখেন বলেছেন রাখাইনে মানবিক করিডোর নিয়ে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। যে ডিসিশন নেওয়া হয়েছে যে জাতিসংঘের অনুরোধে নাকি মানবিক করিডোর দেয়াই সম্মত বাংলাদেশ, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। রাখাইন আলোচনাটাই এই সময় তো একটা বড় আলোচনা। আমি একটু পরে আসি, প্রথমটার ছোট করে উত্তর দিয়ে। যে যেটা বললেন যে নির্বাচন দীর্ঘায়িত হলে কি ক্ষতির জায়গা, তো এই কথাটা কিন্তু বারবার আমরা বলছি যে প্রথম কথা, যে সরকার আছে তা প্রথম জনগণের ম্যান্ডেট মানে কি? গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বসানো হয়েছে, কিন্তু ম্যান্ডেট সেটা তো না। একটা নির্বাচন মানে খালি কিন্তু নির্বাচন না। ধরুন নির্বাচনে যখন দাঁড়াবে, ধরুন বিএনপি, সে তো বলবে যে আমি নির্বাচিত হলে এই হচ্ছে আমার অর্থনীতি, এই রাজনীতি হচ্ছে আন্তর্জাতিক নীতি। কমিউনিস্ট পার্টিও তাই বলবো। বলার পরে জনগণ সিদ্ধান্ত দেবে, আমরা কিন্তু বুঝতে পারবো যে কার কি নীতি। তাহলে এই সরকার, তারা যে নীতির কথা বলতেছে সেটা কি জনগণের সম্মতি নিয়ে? মোটেই না। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার তাদের লিমিটেড কাজ। তা যত দেরি হবে, ইতিমধ্যে যে ইন্ডিকেটরগুলো আমরা দেখছি
তা তো আপনি সাধারণ জনগণের কল্যাণে আমরা তো সব কথা বলতে পারছি না। সুতরাং যত দীর্ঘায়িত হবে এই সংকট দীর্ঘায়িত হবে, এবং আমরা যে কথাটা এটাকে একটু উল্টা করে বলছি, তাতে মানুষ বলবে যে এই যে এত রক্তদান এই ঘটনার মধ্যে হলোটা কি, যে লাউ সেই কদু, এই কথা যদি কেউ বলে সেটা কিন্তু ওনাদের অনেকের প্রশ্ন উত্তর দেওয়ার খুঁজে পাওয়া যাবে না। তখন খুঁজে পাবেন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তর কিন্তু আমাদেরকে দিতে হবে। ইতিমধ্যে এই আলোচনাগুলো তো আমার দেশ বিদেশ সব জায়গায় কিন্তু উত্তর দিতে হয় যে আপনারা এত বড় আন্দোলন করে করে যাদেরকে বসালেন তারা 1, 2, 3, 4 এই কাজ করছে, এটা কি আপনাদের আকাঙ্ক্ষা ছিল? তখন আপনি তাহলে দীর্ঘায়িত হলে আলটিমেটলি তারা ইতিমধ্যে এই 8 মাসে এমন কোনো বিরাট কিছু সাফল্য দেখাতে পারেনি যে আরও তুমি কয়েক মাস থাকো, কেটে চাই। এবং সেক্ষেত্রে আমি খুব সুনির্দিষ্ট করে বলি, অনেক দিন ধরে আমরা বলে আসছি বামপন্থীর দিক থেকে সরকার তার কাজের শ্বেতপত্র প্রকাশ করুক, 8 মাসের শ্বেতপত্র প্রকাশ করুক, 1, 2, 3, 4 করে এই আমরা করেছি, তাহলে আমরা বুঝবো। সুতরাং দিন যত দীর্ঘায়িত হবে আমরা চলার যে পথ দেখছি এবং যাদের প্রতি তাদের সমর্থন না আমার বলার দরকার নেই, সবাই আমরা জানি তারা যে ধরনের কার্যক্রমগুলো করছে সেইটা আমাদের এই গণ আকাঙ্ক্ষার চিন্তার পরিপন্থী। এমনকি অনেকের কার্যক্রম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ সেকেও প্রশ্নবিদ্ধ করেছে। তাহলে এটার ব্যাপার শেষ কথাটা বলি, রাখাইন বা এই ঘটনায় দেখেন, আমি খুবই ছোট্ট করে যদি বলি, এই ঘটনা কিন্তু অন্য সংকটের মতো সমস্যা মানে সংকট না। এটা মনে রাখেন, অনেকদিন ধরে আমরা দেখছি যে ওই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য নানা ধরনের নতুন রাষ্ট্র করার এই প্রচেষ্টা চলছিল, এবং বিশেষ করে এইখানে মার্কিন সাম্রাজ্যবাদ তার ডমিনেশন এই বঙ্গোপসাগর কেন্দ্রিক করার জন্য সে উঠে পড়ে লেগেছে। খালি বাংলাদেশে আগ্রাসী পজিশন নেওয়া তা না, এই পুরো ভূরাজনৈতিক অঞ্চলে তার অবস্থান দৃঢ় করার জন্য। তা আপনি যদি তার কিরানক হয়ে যান তাহলে সংকট হবে। এইরকম একটা জায়গায় আমরা কিন্তু প্রথম পর্বে বলেছি এবং আমার ধারণা দুইজনই আমরা ঐক্যমত্য হয়েছি, একটা নির্বাচিত সরকার থাকলেও এই ধরনের একটা সংকটে সে কিন্তু শুধুমাত্র ওই দলে আলোচনা করে নিত তা আমি মনে করি না, বা আমি তো মনে করি আমার দল নির্বাচিত হলে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে আমরা যে তথ্যপাত্র জনগণের কাছে উন্মুক্ত করে জনগণের মত চাইতাম, তারপরে যাইতাম। কারণ অনেকগুলো এই ধরনের বড় সংকট আসে, আপনি শুধু নির্বাচিত হলে করবেন তা না। তা বরঞ্চ ওনারা যেটা জনগণের সাথে কথা না বলে যে কাজ করলেন, তাতে তো এখানে জাতিসংঘের মহাসচিব আসছিলেন, অনেক কথা হয়েছে, অনেক কথা হয়তো আমরা বলিনি, কারণ তার সাথে তো আমাদেরও বৈঠক বা কথাবার্তা হয়েছে। আমরা দেখি এখনো দেখবেন বাংলাদেশে কিন্তু বিভিন্ন দেশের লোকজন আসা যাওয়া করতেছে, ওনাদের সাথে দেখা করা তো এখনো আসছে। হ্যাঁ, আমি বলছি যে না, রোহিঙ্গা তো আসছেই, আমি রোহিঙ্গা বলছি না। এখানে ধরেন চীনের প্রতিনিধি, আমেরিকান প্রতিনিধি, আপনি নামে বেনামে হোক ইন্ডিয়ান প্রতিনিধি, এগুলো কিন্তু আছে, আমাদের সাথেও কথা হয় না তা না। সুতরাং এর মধ্য দিয়ে কতগুলো পারসেপশন কিন্তু বোঝা যায়। এখন উনি যেভাবে বুঝছেন আমরা হয়তো সেভাবে বুঝছি না, আমরা বুঝছি জনগণের পক্ষে থেকে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জায়গা থেকে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওনার যেভাবে হুট করে যে সিদ্ধান্তটা প্রচার করলেন এবং একটা বিশেষ রাজনৈতিক দল সে যে একটা ওইখানে নতুন একটা রাষ্ট্রের কথাটা বলে দিল, সেইটা কিন্তু আমাদের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বড় হুমকি দেশে নিয়ে আসতে পারে। জি, অনেক ধন্যবাদ। আহমেদ আজম খান, এখন কি করার এই জায়গাটাই আজকে আপনাদের মহাসচিবও বলেছে, দেখুন আমরা, এবং একটা খুব সিগনিফিকেন্ট লাইন যে আমরা কোনো সময় গাজা হতে চাই না, খুব কারেক্টলি বলছেন। দেখুন, আমার মনে হচ্ছে আমার মতো অসংখ্য যারা দেশকে নিয়ে চিন্তা করেন সকলেরই মনে হচ্ছে যে আমরা একটা গভীর সংকটে পড়তে যাচ্ছি, আমরা একটা গভীর সংকটে পড়তে যাচ্ছি। জনতা, সাধারণ মানুষ বুঝতে পারছে, সাধারণ মানুষ বুঝতে পারছে না, এখনো সচেতন মহল বুঝতে পারছে যে আমরা একটা গভীর সংকটে পড়তে যাচ্ছি। এই মানবিক করিডোর বলেন, আর এই যে বর্তমান সরকারের নতুন করে যে সর্বগ্রাসী লুটপাট শুরু হচ্ছে, আপনার উপদেষ্টার বাবার কথা শুনি, উপদেষ্টার বন্ধুদের কথা শুনি, উপদেষ্টাদের পিএস এপিএসদের কথা শুনি, আপনাদের চাঁদাবাজের খবরও তো শত শত শুনি, এগুলো বিএনপির চাঁদাবাজের কথা বলছি। শোনেন, বিএনপির চাঁদাবাজি হলো এখন মুখে, আমরা 2200 নেতাকর্মীকে বহিষ্কার করেছি। কই অন্য কোন রাজনৈতিক দল আছে যারা বিএনপির কথা বলে তারা একজনকে বহিষ্কার করেছে? আমরা তো শুনে অবাক হই যে উপদেষ্টার পিএস এরও 300 কোটি টাকা, ওই হাসিনার মতো তার বাবুর্চির 450 কোটি টাকা আর 300 350 কোটি টাকা। আবার কোন কোন উপদেষ্টার বাবা ট্রেড লাইসেন্স করে, কোন কোন উপদেষ্টার বা কোনো নতুন নেতাদের বন্ধুদেরও নাকি 300-400 কোটি টাকা। এই যে এগুলো তো একেবারে মানে ঘর হামেশা শুনতে পাই,
আর বিএনপির চাঁদাবাজি হলো মুখে মুখে, এগুলো হলো অপপ্রচারে। তারপরেও কিন্তু আমরা শুনেও প্রায় 2200 জনের উপরে বহিষ্কার করেছি এবং বলেছি শুধু বহিষ্কার না, আইনের হাতে তুলে দেব। আমরা যেভাবে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছি, কিন্তু সরকারের থেকে এবং সরকারের মানে বাইরে থেকে মানে আষ্টে পিষ্টে বাধা সরকারের লোক হিসেবে তারা যা করছে, এটাই আমি মনে করছি সবকিছু মিলিয়ে একটা গভীর সংকটের দিকেই আমরা চলে যাচ্ছি। নির্বাচন অনিশ্চয়তার মুখে, গণতন্ত্র অনিশ্চয়তার মুখে, আমাদের মানে এখন যা হচ্ছে তাতে সার্বভৌমত্ব সংকটের মুখে পড়তে যাচ্ছে। সবকিছু মিলিয়ে একটা গভীর সংকটের মুখে পড়তে যাচ্ছে। কিন্তু আমরা এই সংকট থেকে উত্তরণের জন্য যদি অন্তর্বর্তীকালীন সরকার বেরিয়ে না আসে, বাধ্য হব আমরা সকল রাজনৈতিক দলকে নিয়ে রাজপথে নামতে। কারণ এই দেশটা আমাদের সকলের, এই দেশটাকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। প্রয়োজনে রাজপথে নামবো, প্রয়োজনে আবার রক্ত দেব। অনেক ধন্যবাদ। রুহুল হোসেন প্রিন্স, এই সরকারের উপরে চাপ তারা কি ফিল করে কিনা? ধরেন এই যে এরকম একটা সিদ্ধান্ত, নির্বাচনের জায়গায় এক এক সময় এক এক কথা, যেটা রাজনীতিবিদরা বলছেন, কোনো চাপে আছে বলে মনে হয় কিনা এই সরকার? আপনাদের চাপে, মানে রাজনীতিবিদদের চাপে? আমি দুইটা মনে হয় এটা আসলে তো নির্ভর করে দু এক সময় তাদের সাথে যখন কথা হয়, এটা একটা দিক। আর একটা মনে হয় তাদের কার্যক্রম দেখি। আমি যদি সেই দুইটা দেখি, যখন দেখা হয় আমরা দেখি এই সরকার তো কোনো ইউনাইটেড ফোর্স না, মানে উপদেশটা মেন করছি। তাদের মধ্যে সিনিয়র কতগুলো মানুষ আছেন যারা এই ঝুট ঝামেলার মধ্যে যেতে চায় না, তাদের ভূমিকা একরকম। আবার কিছু আছেন যারা মনে করে যে আসি যখন একটা কিছু করে যাব আর কি। এবং তারা ক্ষমতার চেয়ারের তো একটা ভিন্ন মাঝে যা আছে, বুঝবেন না? যখন গত সরকার একেবারে জুলাইয়ের শেষ দিকে, যখন দেশের সাধারণ মানুষও বুঝছিল যে আর কোনো পথ নেই, আমরা তখনও অনেকে বারবার বলছিলাম যে এই মুহূর্তে আর কোনো কাজ নেই, তুমি 1 নম্বর পদত্যাগ করো এবং পলিটিক্যাল সমাধানের দিকে আগাও। তখন সে এমন এমন পলিটিক্যাল সমাধান, একেবারে ভয়ের রাজত্ব, হত্যাযজ্ঞ, এবং এটা কিছুই হবে না, সামাল দিতে পারবো, এরকম চিন্তা করছে। এই ধরনের ক্ষমতার চেয়ারের কিন্তু এরকম একটা জায়গা আছে। আর যদি সেই ক্ষমতার চেয়ারের ডমিনেশন অন্য জায়গায় থাকে, আমরা বলছি সবটা হয়তো এখন আমরা জানি না, নতুন নতুন খবর বেরোচ্ছে বা এই ভূমিকা দেখে মনে হচ্ছে, তো সেইটা থাকলে ওনারা চাপ অনুভব করেই নিজেকে হয়তো আরো বেশি টিকে রাখার প্রচেষ্টা করছেন, হয় নিজের চাপে অথবা অন্য কোনো ক্রীড়ানকের চাপে। সেটাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত করতেছে আমাদের দেশের গণতন্ত্রের অভিযাত্রাকে। একটা বিষয় একটু বলবেন যে ধরেন এই সরকার কি চায় যে মানে মানুষ অধৈর্য না হওয়া পর্যন্ত, কিংবা রাজনৈতিক দলগুলো সেরকম প্রেসার ক্রিয়েট না করা পর্যন্ত? এটা সরকারের কথাটা এইভাবে আমি একটু বলি, যে বললাম যে ক্ষমতার চেয়ারের তো একটা বিষয় আছে। এখন ধরেন তাদের মধ্যে কেউ কেউ যাদের ইনফ্লুয়েন্সটা বেশি, তারা যদি মনে করে যে না আমি আমার কাজটা এটা করে যাব, বাইরের ডমিনেটিং যারা করতেছে তারা যদি মনে করে এই সরকার থাকলে আমি আমাদের এই কাজ করতে পারবো, তখন কিন্তু ইচ্ছা হোক না ইচ্ছা হোক যে যাত্রা তারা করছে, যেটাকে আমরা সঠিক যাত্রা বলছি না, সে কিন্তু সেই কাজটা করবে। তাহলে পথ একটা কি? পথ আলটিমেটলি তখন জনগণের কণ্ঠ সোচ্চার করা ছাড়া পথ থাকবে না। তা আমি অনুরোধ করি দেশের জনগণকে, কারণ এটা আহমেদ আজম খান এটা খুবই কারেক্টলি বলেছেন, আমি একমত ওনার সাথে, যে দেশের সচেতন মহল অন্ততপক্ষে যতটুকু এই সংকট উপলব্ধি করতে পারছে, আমাদের সাধারণ উপলব্ধি করতে পারছে না। এটা তাদেরকে দোষ দিচ্ছি না, কারণ অতীত দিনে তারা সরকারকে দেখে আসছে নানা কারণে বিরক্ত, মনে করে আরে যে আসবে সেও তো হয়তো এরকম করবে। আমি এই জন্য তাদের কোনো দোষারোপের কোনো কারণ নেই। কিন্তু এইবারের যে সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু ধরেন একটা দলের, আপনি বিএনপির মহাসচিবের কথা বললেন, যেটা আমরা অনেক দিন ধরে বলে আসছি যে আমাদের এখানে সাম্রাজ্যবাদ সে যদি এখন ডমিনেট করে তাহলে দেখা যাবে আমাদের দেশটাকে ফেল স্টেট করবে, বিরাজনীতিকরণ করবে, নতুন ধরনের সংকটে ফেলবে। এখন বিএনপির মতো রাজনৈতিক দলের একজন নেতা যদি এই কথা বলেন, এবং শীর্ষ অন্যতম প্রধান নেতা, যে আমরা গাজা হতে চাই না, তাহলে এই সচই কথাটা কেন বলল? আমি মনে করি দেশবাসীকে এটা আমাদের কথা, ওনার কথা, এইগুলো উপলব্ধি করে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করা দরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো পর্যন্ত আমরা সফট ল্যাঙ্গুয়েজে বলবো, আপনার দায়িত্বটাই আপনি পালন করুন, সীমা অতিক্রম করা কিন্তু এইটা কোনো ভালো ফল বয়ে আনে না, এটা ইতিহাস তাই বলে, এটা মনে রাখবেন। আহমেদ আজম খান, রাজনীতিবিদরা রাজনৈতিক দল হিসেবে এখন কি করা উচিত বলে মনে করেন? যেসব বিষয়ে আপনাদের ক্ষোভ, যেগুলো মনে করছেন যেগুলো আসলে সরকার করতে পারে না, নির্বাচন নিয়ে যেসব কথাবার্তা আসছে, যেসব সংশয় আছে, সামনে পরিকল্পনা কি? দেখুন, সরকারের যে কর্মকাণ্ড, এটা দেখে আমি মনে করি যে
আমাদের যে চিন্তাটা করেছিলাম যে এই সরকার সামনে নির্বাচন দেবে, এই সরকার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, আমরা আমাদের সংগঠনকে সংগঠিত করব এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। কিন্তু এখন যা দেখা যাচ্ছে তাতে করে আমরা খুব ভয় পাচ্ছি। আমরা এই সংকট থেকে উত্তরণের জন্যে এবং গণতন্ত্রের অভিযাত্রা শুরু করতে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে এখন আমাদের ওই সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আমাদের রাজপথে নামা ছাড়া বিকল্প বোধহয় আর কিছু থাকবে না। আমরা চেষ্টা করব একটা জাতীয় কনভেনশন করতে এবং সেই জাতীয় কনভেনশনের ভেতর দিয়েই আমরা পুরো রাজনৈতিক সকল দলকে নিয়েই রাজপথে নামার চেষ্টা করব। তবে প্রিন্স যেটা বলছে কথাটা অত্যন্ত চমৎকার। আমরা চাই না যে এভাবে আবার সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যে সকল রাজনৈতিক দল রাস্তায় নেমেছি, রক্ত দিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, সেটা চাই না। আমরা চাই এই সরকারের বোধোদয় হোক, আমরা চাই এই সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাক, আমরা চাই এই সরকার এবং এই সরকারের প্রধানকে আমরা যেন ফুলেল শুভেচ্ছায় বিদায় করতে পারি। নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন হলে সব সমস্যার সমাধান হবে না, তবে নির্বাচন হলে অন্তত 50% সমস্যার সমাধান হবে। কারণ নির্বাচনের আগে বেশ কিছু সংস্কার হবে এবং নির্বাচনের পরে সংসদ সরব হবে এবং বাকি যে সংস্কারগুলো যেগুলো চলমান যুগ যুগ চলবে সেগুলো নিয়ে সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং 5 বছর পর পর নির্বাচনের যে একটা সুষ্ঠু পদ্ধতি দাঁড়িয়ে যাবে, তাতে করে দেশ এগিয়ে যাবে। ওইটা আস্তে 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 শতভাগের দিকে যাবে। নির্বাচন হলেই সমস্যার সমাধান কিনা? না, কথা একটা, নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে এমনটি না। দুইটা ছোট কথা, একটা হচ্ছে কারা নির্বাচিত হচ্ছে, তাদের কি নীতি, তার উপর নির্ভর করবে। তবে এটা মনে রাখা দরকার, যে কোনো বিশেষ করে এবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু আমরা আসছি, নির্বাচন হলে অন্ততপক্ষে স্বচ্ছতা, জবাবদিহিতার যে ধারা থাকবে, আমরা যদি মানুষকে সচেতন করে ওই ধারা অব্যাহত রাখতে পারি, তাহলে হয়তো মানে কি বলবো, কম সমস্যা হবে এবং সমাধানের পথে আমাদের যাত্রাটা অব্যাহত থাকবে। আমি একটা কথা বলি, নির্বাচিত সরকারের ভেতরে যে জবাবদিহিতা থাকে, অন্তর্বর্তীকালীন সরকার বা অনির্বাচিত সরকার তার ভেতরে কিন্তু সেই জবাবদিহিতা নাই। যেমন এখন সরকারের ভিতরে কিন্তু কোনো জবাবদিহিতা নাই, বাট নির্বাচিত সরকারের কিন্তু প্রতিটা পদে পদে জবাবদিহিতা থাকে এবং থাকতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের কারণে নির্বাচিত সরকার কোনো রকমের মানে দেশ বিরোধী বা জনবিরোধী কোনো কর্মকাণ্ড করতে পারে না। ওই স্বচ্ছতাটা নির্বাচিত সরকারের থাকে। জি, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে আহমেদ আজম খান, রহিন হাসান, দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাত আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের গণতন্ত্র। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আশা করি নিশ্চয় সাথে।